প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকে বিজেপিতে অফিসিয়ালি যোগদানের পরেই কার্যত 7 দফা বিপদ ঝাঁপিয়ে পড়ল শাসক দলের উপরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিনকে বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন, রাষ্ট্রপতি সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সকলকে তিনি পাঠালেন তার রেজিগনেশন লেটার। তারপরেই তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি এবার রাজনীতির ময়দানে আসতে চলেছেন, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন এবং 7 তারিখ তিনি যোগদান করবেন। ফলে আজকের যোগদান অনুষ্ঠান নিয়ে কিন্তু সেরকম চমক ছিল না, যদিও আমরা অনেকেই প্রশ্ন করবেন যে বাকিদের যাদের কথা কালকে বলছিলাম তাদের কি হলো। যেটুকুনি শুনলাম যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এই যোগদানকে হাইলাইট করার জন্য এবং তিনি যে কতখানি গুরুত্বপূর্ণ, যেটা শাসকের নাভিশ্বাস তুলে দেবে, সেই যোগদানটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দেখানোর জায়গা থেকেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছিল যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের, এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যোগদান সেটা কিন্তু আলাদা করে করতে হবে এবং বাকি যোগদান পরবর্তীকালে দিনের কোনো একটা সময়ই হবে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদান যেন আলাদা করে হয়। এবং সেই জায়গাটিই হলো। সেই নিয়ে যা কর্মীদের আবেগ উচ্ছ্বাস দেখা গেল তার সমস্তটাই আপনাদের বলবো। কিন্তু সবথেকে বড় কথা যে জায়গাটা নিয়ে মেনলি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে কোন 7 দফা বিপদ যেটা শাসক দলকে কার্যত খুবলে খুবলে রাজনীতির ময়দান থেকে একদম বাইরে ছুঁড়ে ফেলে দেবে, তার বিস্তারিত ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কোনো রকম কোনো জল্পনা ছিল না, আগেই সমস্তটা কার্যত ক্লিয়ার করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকেও যে ইঙ্গিতটা ছিল সেই অনুযায়ী কিন্তু কার্যাবলী হয়ে গেল। আজকে দুপুর 12:30টার সময় তার যোগদান হওয়ার কথা ছিল, একটু বেশি সময় লাগলো, একটু পরেই সেই যোগদান অনুষ্ঠানটা শুরু হলো। ছোট্ট ছিমছাম একটা অনুষ্ঠান সেখানে হলো এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন এবং আরও অন্যান্য নেতৃত্ব ছিলেন। দেখতেই পাচ্ছেন তমগ্ন ঘোষ থেকে শুরু করে কৌস্তব বাগচি, লকেট চ্যাটার্জি, সজল ঘোষ, কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে, অনেকেই ছিলেন এবং সেই যোগদান অনুষ্ঠান কিন্তু আপনারা সকলেই দেখে নিয়েছেন। তবে এই যোগদানের আগে দুটো গুরুত্বপূর্ণ স্টেপের কথা আমি বলবো। সেই জায়গাটা হচ্ছে যেটা আগে কোনোদিন কিন্তু দেখা যায়নি। আজকে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই সকালবেলাতে পৌঁছে যায় বিজেপি নেতৃত্ব। সেখানে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, তমগ্ন ঘোষ এরা সকলেই তার বাড়িতে পৌঁছে যান এবং কার্যত সেইখান থেকেই তাকে সসম্মানে বিজেপির যে হেডকোয়ার্টার, যে সল্টলেকের যে সেক্টর 5-এর অফিস করা হয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয় এবং তিনি যখন সেখানে পৌঁছেছেন, সেই চত্বরে পৌঁছেছেন, সেখানে কর্মীদের যে আবেগ, যে উচ্ছ্বাস সেটা দেখা গেল, সেটা চোখে পড়ার মতো। মানে শুভেন্দু অধিকারীর যোগদানের পর এই রকম আবেগময় যোগদান এই প্রথম দেখলাম। এটা কিন্তু একটা বড় জিনিস, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা তাকে যে কিভাবে মনে প্রাণে দলে স্বাগত জানাচ্ছেন এবং তার উপর যে কতখানি ভরসা, কতখানি আস্থা রাখছেন, সেই জায়গাটাই কিন্তু পরিস্ফুটিত হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই আবেগ এটা কি এমনি এমনি হচ্ছে? আসলে যে 7টা পয়েন্ট উঠে আসছে যেখান থেকেই কিন্তু এই সমস্ত ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা বলবো, যেটার ইঙ্গিত আজকেই দেখা গেল, সেটা হচ্ছে বিজেপির যারা কর্মী, বিজেপির যারা সমর্থক, তারা কিন্তু ফুললি চার্জড আপ হয়ে যাবেন। অনেকের মধ্যে অনেক ধোঁয়াশা ছিল, অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, অনেকের মনে অনেক না পাওয়ার যন্ত্রণা ছিল, অনেক ব্যথা ছিল, সেই সমস্ত কিছু কিন্তু আজকে ফিকে হয়ে গেল। সকলেই বুঝতে পারছেন যে এই রাজ্য থেকে এই শাসককে বিদায় ঘটাতেই হবে এবং সেই বিদায় ঘটানোর জন্য একটা মানুষ, তিনি তো খুব আরামসে যে জায়গাটায়, যে উচ্চতাটায়, যে ভাবমূর্তিতে নিজেকে নিয়ে চলে গিয়েছিলেন, মানুষ তাকে ঈশ্বর বলে পুজো করতে শুরু করে দিয়েছিল। যে সত্যি জাস্টিসের যদি কেউ ভগবান থাকেন, জাস্টিসের যদি কেউ ন্যায়াধীশ থাকেন, তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জায়গা থেকে তার তো রাজনীতির ময়দানে আসার কোনো জায়গা ছিল না, কোনো দরকার ছিল না, কিন্তু সেই জায়গাটাই তিনি বেছে নিলেন। একটাই কথা, বাংলা যে অন্ধকারের দিকে যাচ্ছে সেই অন্ধকার থেকে টেনে বার করতে হবে এবং সেটা আমাদের এই বাঙালিদেরই করতে হবে। অর্থাৎ আমাদেরও যে চিৎকারটা ছিল যে ঠিক আছে, লাইফস্টাইল আছে, চাকরি বাকরি করতে পারতাম, কিন্তু না, এই বাংলার প্রতিটি মানুষকে জাগ্রত করতে হবে। এই তোলাবাজ, এই চিটিংবাজ, এই ফেরেববাজদের হাতে বাংলাটাকে ছেড়ে রাখলে একদিন বাংলা থেকে বাঙালি শূন্য হয়ে যাবে। সেই জায়গা থেকে বাংলাকে যদি টেনে তুলতে পারি, সেটা আমরা বাঙালিরাই, সেই কথাই যেন প্রতিধ্বনিত হলো। এবং এই কর্মীরা, এই সমর্থকরা যেভাবে চার্জড আপ হয়ে গেল আজকে, এই জোশটাতেই কিন্তু শাসক দল ছাড়খাড় হয়ে যাবে। আর 1 ইঞ্চিও জায়গা ছাড়ার কোনো জায়গা নেই। চোখে চোখ রেখে কথাটা হবে, চোখে চোখ রেখে ভোট যুদ্ধটা হবে। আর সেই বার্তাটা যেন আজকের এই যোগদান অনুষ্ঠান থেকে
একদম শুষে শুষে নিলেন বিজেপির কর্মী সমর্থকরা। 2 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাংলার রাজনীতির জন্য। সেটা আমরা বারবারই বলছিলাম যে দেখুন, অনেকের মনেই একটা ধোঁয়াশা আছে, এখনও অনেকে প্রশ্ন তোলেন, দূর এসব কিছু হবে না, ওই মেন ফেরত বাসটাকে তুলতে পারছে না, সব সেটিং আছে, সেটিং না থাকলে ওই জায়গাটায় হাত দেয় না। এবার একটা কথা ভাবুন তো, এই মানুষটা জাস্টিস গঙ্গোপাধ্যায়, তিনি যখনই যোগদান করলেন, তিনি আপনার থেকে অনেক 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 ভালো জানেন সেই বিষয়টা। তিনি যদি সামান্যতম 0.1% হিন্টস পেতেন যে না এখানে সেটিং আছে, আলটিমেটলি যারা দুর্নীতিবাজ, যারা এই বাংলাটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছে, তাদের যে সর্বোচ্চ স্তরের মাথা, তাদের যে কিংপিন আছে, তাকে কিছুতেই মোদি শাহরা হাত দেবে না। কী কারণে সেটিং অজ্ঞাত কারণ জানি না, কিন্তু সেটা আছে। সেই ইঙ্গিতটা যদি এই মানুষটা পেতেন, তিনি তো ওই সিস্টেমের মধ্যে ছিলেন, তার কিন্তু এই জায়গাটা বোঝার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল। তিনি কি এই রিস্কটা নিতেন? তিনি জানেন না রাজনীতির ময়দানে নামলে তার দিকে কিভাবে কাদা ছোঁড়া হবে, কিভাবে তাকে নিয়ে বিকৃত সব কথাবার্তা হবে। কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষরা তো ইতিমধ্যেই সেটা প্রমাণ করতে শুরু করে দিয়েছেন। কতখানি নোংরামি করা যায়, কতখানি নচ্ছারগিরি করা যায়, সেটা প্রতি পদে শাসক দল বুঝিয়ে দিচ্ছে। কিন্তু তিনি তাও এলেন এই বৃহত্তর মঞ্চে, তার একটাই কারণ, কোথাও সেটিং নেই। এবং তার মতো মানুষ যখন এই ডিসিশনটা নিয়ে নিল, যেসব মানুষের মধ্যে একটু হলেও আবছায়াভাবে ওই সেটিং তত্ত্বটা ছিল, তারা হয়তো বিজেপিকেই ভালোবাসেন, তারা হয়তো তৃণমূলকে সরাতে চান, কিন্তু তাদের মধ্যে ধোঁয়াশাটা ছিল। কিন্তু এই মানুষটা সেই যোগদানের পরে গঙ্গায় ভেসে চলে গেল সেটিং তত্ত্ব। আসলে এটা তো বাম কংগ্রেসে বাজারে ছাড়া কথা, তাদের রাজনৈতিকভাবে ভেসে থাকতে হবে। এমনকি তৃণমূলও আপ্রাণভাবে চায় যে সেটিং তত্ত্বটা ভেসে থাকুক। তাহলে ভোটের ময়দানে তাদের অনেক ফায়দা আছে, যে ওই তো সেটিং আছে, তাহলে আর বিজেপি হয়ে লড়াই করে কি করব, তার থেকে তৃণমূলকেই জেতাই না, কিছু করলে ওরাই তো করে দেবে। এই যে ব্যাপারটা ছিল, সেই জায়গাটাও কিন্তু ধাক্কা খেয়ে গেল। ফলে একটা বড় অস্ত্র যেটা শাসকের বাঁচার জন্য ছিল সেটিং তত্ত্ব, সেটা কিন্তু ভেসে চলে গেল। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে দেখুন, রাজনৈতিক দলে দলবদল, দলে যোগদান, এই ধরনের ঘটনা ঘটেই থাকে, কিন্তু তার ইম্প্যাক্টটা দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বা কতকটা শহরের মধ্যেই সেটা থাকে। বৃহত্তর প্রসপেক্টে, বৃহত্তর জায়গায় সেটা কিন্তু সেই ইম্প্যাক্টটা পড়ে না। কিন্তু এই মানুষটার যোগদান এটা প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত অঞ্চলেও প্রতিধ্বনিত হবে, এবং সেখানে এটা নিয়ে রীতিমতো চর্চা হবে। যেভাবে এখন আলোচনা চলছে যে তিনি এটা ঠিক করেছেন না তিনি ভুল করেছেন, তার অন্য দলে যোগদান করা উচিত ছিল, তার নিজের দল খোলা উচিত ছিল, তিনি এইখানে এলেন, তিনি কি কোনো এমন একটা দলে এলেন যেখান থেকে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এই যে জায়গাটা, এটা একটা বৃহত্তর অ্যাসপেক্টে আলোচনা হচ্ছে। সব থেকে বড় কথা, এই যে চাকরি দুর্নীতির তদন্ত, যে জায়গা থেকে তারই ঈশ্বরের রূপে উত্থান হয়েছে বঙ্গে, বাংলার মানুষ তাকে ন্যায়ের ঈশ্বর বলে পুজো করছে, সেই চাকরি ইম্প্যাক্টের জায়গাটা তো ওই প্রত্যন্ত অঞ্চলেও আছে। সেই মানুষগুলোর আশা ভরসার জায়গা তো তিনি ছিলেন। এবার সেই মানুষটা ওই বিচার ব্যবস্থার মধ্যে থেকেও কিন্তু কার্যত তাদেরকে সুরাহা দিতে পারছিলেন না। এখন এই মানুষটা যখন রাজনীতির প্রেক্ষাপটে এসছেন, তখন তার বার্তাটা কিন্তু গ্রামে প্রতিধ্বনিত হতে বাধ্য, এবং সেখানে আলোচনা হবে, সেখানকার ঘরের মা বোনেরা এই আলোচনাটা করবে, এই মানুষটার সঙ্গে থাকো। পারলে এই মানুষটাই যেটা বিচারকের চেয়ারে বসে করতে পারেনি, সেটা এই রাজনীতির আসনে বসে নিশ্চিতভাবে করবে। এবং আমার ঘরের ছেলেরা আর ওই 500 টাকা 1000 টাকার ভাতা ভিক্ষার দিকে তাকিয়ে থাকতে হবে না, তারা একটা সম্মানজনক চাকরি করবে, একটা সরকারি চাকরি করবে, একটা স্কুল শিক্ষক হবে, একটা পুলিশ হবে, এবং মাস গেলে যেটা তার ন্যায্য বেতন সেইটা নিয়ে আসবে। আর রেশনের ফ্রি-এর চালের দিকে আমাকে তাকিয়ে থাকতে হবে না, আমার ছেলের সেই ক্ষমতাটা হবে, আমি 50 টাকা কিলো চাল কিনে খেতে পারবো। এই যে জায়গাটা, এই যে স্বপ্ন দেখাটা শুরু, এটা কিন্তু গ্রামে পাড়ায় এবার আলোচনাটা হবে। এবং এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু কোনো রাজনৈতিক নেতা হলে সেই জায়গাটা হতো না। আজকে তাকে যে জননেতা বলা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব বড় একটা জায়গা তৈরি হয়ে গেল। এবং তার সঙ্গে এই বার্তাটাও গেল যে এই রাজ্যে তো একটা কথা আছে না, সুশীল সমাজ, বুদ্ধিজীবী। আসলে এই বুদ্ধিজীবী শব্দটা একটা গালাগালে পরিণত হয়েছে, একটা স্ল্যাংয়ে পরিণত হয়েছে। এদেরকে এখন মানুষ ভাতাজীবী ছাড়া আর কিচ্ছু ভাবে না। কেননা এরা যে যা বিপ্লব করেছিল, এদের মুখে একটা করে বিভীষণ ছুঁড়ে মারবে, আর এরা জিভ বার করে লক লক করবে। এরা হাতরস, এরা মণিপুর, এরা ব্যাপম কেলেঙ্কারি হলে রাস্তায় মোমবাতি মিছিল করতে পারে, কিন্তু এরা সন্দেশকারী হলে সেই মোমবাতি যে কোথায় গুঁজে রেখেছে সেই গুঁজে জায়গা থেকে বার করতে পারে না। কেননা বার করলেই সেখান থেকে রক্তক্ষরণ হবে, ওখানে পিসির চপ্পলের বাড়ি এসে পড়বে। তাই এই বুদ্ধিজীবী
সুশীল সমাজ, এই যে একটা স্ল্যাং তৈরি হয়ে গেছিলো, এরা মুখ খোলা মানে বাংলার মানুষ চিড়বিড়িয়ে এদেরকে গালাগাল দিত, সেই বাংলার মানুষের কাছে আজকে একটা বার্তা চলে গেল। যারা সত্যিকারের প্রকৃত বুদ্ধিজীবী, যারা এই সমাজটাকে সত্যি সংস্কার করতে পারেন, এই বাংলাকে যারা সত্যি মুক্তিযুদ্ধের আলো দেখাতে পারেন, তাদের নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই মানুষটা আসা মানে, এই ধরনের মানুষগুলো আসা মানে সত্যি এই বাংলার যে দুর্দশা আছে, এই বাংলা যে অন্ধকারে নিমজ্জিত হয়েছে, সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারে এই প্রকৃত বুদ্ধিজীবীরা। সুতরাং যারা ভালো মানুষ, যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা ধান্দাবাজ নন, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এই বার্তাটা কিন্তু আজকে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে গেল। তার থেকেও যে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি 5 নম্বর পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে তাকে ঘিরে একটা নেগেটিভ প্রচার করা শুরু হয়েছে। দেখুন, প্রথমত তার এই যোগদানটা কতখানি গুরুত্বপূর্ণ হয়েছে, কতখানি ইম্প্যাক্ট ফেলেছে, সব ছেড়ে দিয়ে আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে ছেড়ে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টার্গেট করছে শাসক দল, কুৎসিতভাবে আক্রমণ করছে। তার মানে তো এর একটা তো ইম্প্যাক্ট রয়েছে, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তিনিও কিন্তু ওই সিস্টেমের মধ্যে থেকে এদের নোংরামির অনেক কাহিনী জানেন, কিভাবে সেনেদের ঘোষেদের ম্যানেজ করা হতো, কিভাবে তারা মাথাটা গলিয়ে দিয়েছিল, কিভাবে কোথায় কার কি আছে, কোথায় বড় মাথাটা আছে, সত্যিই বড় মাথাটার কি হবে, ভেতরের অনেক কথা। এই যারা কেউ কেউ করে চিৎকার করছে, তারা কি করে কলকাতায় এলো, তারা কিভাবে আজকে বড় বড় রাজনীতিবিদ হয়ে উঠেছে, তার পিছনের কাহিনীটা সমস্তটা এই মানুষটা জানা আছে। যদি আক্রমণের সীমা সেইভাবে অতিক্রম করে, তিনি যেদিনকে মুখ খুলতে শুরু করবেন, পালাবার পথ পাবে না। আর তাই সেই ইঙ্গিতটা তিনি দিয়ে রেখেছেন যে সাধু সাবধান, এখনো সাবধান হয়ে যাও, নোংরামি রাজনীতি করো না। তুমি তোমার পলিসি বলো, তুমি তোমার উন্নয়ন কি করেছো বলো, তুমি তোমার নীতি কি আছে সেটা নিয়ে বলো, আমিও বলবো, ভোটের ময়দানে দেখা হবে। কিন্তু তুমি যদি নোংরামির খেলায় নামো, আমিও কিন্তু প্যান্টুল খুলে দিতে পারি। আর আমি যেদিনকে প্যান্টুল খুলে দেবো, সেদিনকে বাংলার মানুষ শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের যেরকম ঝাঁটা লাঠি নিয়ে তারা করেছে, তোমাদেরও তারা করবে। এই যে জায়গাটা তৈরি হয়ে গেল, এর ফলে কিন্তু অনেক অনেক বড় বড় হোতা নেতা তারা কিন্তু গর্তে ঢুকে যাবে এবার। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হয়তো এই মুহূর্তে খুব একটা জায়গা তৈরি করছে না, কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা হচ্ছে। সেটা হচ্ছে এইবার আমরা ভবিষ্যতের মুখ্যমন্ত্রীটা পেয়ে গেলাম। শেষ পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসবে কিনা, শেষ পর্যন্ত তার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হবে কিনা, এটা মানুষ জানে না। কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রীর নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এতদিন যে ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস চালাতো, যে আমাদের তো একটা মমতা আছে, তোমাদের কে মুখ্যমন্ত্রী মুখ হবে, এমনকি তাদের ওই চিটিং পিটিং করা বাচ্চা ফচকে ছেলেগুলো, যেগুলোকে মুখপাত্র সাজিয়ে রেখেছে, তারা কি বলতো, এ হবে, ও কাহো না প্যার হয় গান গাইবে, এ মারামারি করবে। এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আর মানুষকে প্রভাবিত করা যাবে না। মানুষও ভাবতে শুরু করেছিল, সত্যিই তো এরা তো কোনো মুখ ঘোষণা করছে না, যদিও সেটা বিজেপির স্ট্র্যাটেজি নয়, বিজেপি কোনো সময় মুখ ঘোষণা করে আসে না, তারা জেতার পর মুখটা সামনে নিয়ে আসে। কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল যে সত্যিই তো এরা জিতলে এ মুখ্যমন্ত্রী হবে, আমরা বুঝতে পারছি, কিন্তু এরা জিতলে কে হবে, এদের মধ্যে কি সত্যিই মারামারিটা লেগে যাবে? এই যে জায়গাটা ছিল, এবার কিন্তু আর সে কাজ করবে না, বরং মুখটা স্পষ্ট হয়ে গেল যে এই মানুষটাই আমাদের মুখ্যমন্ত্রী হতে পারে, এই আমাদের মুক্তি দিতে পারে। এবং সব থেকে বড় কথা, যে আমার কোনো পরিবার নেই, গোটা বাংলা আমার পরিবার, এই কথা বলে কিভাবে নিজের পরিবারকে তুলে এনেছে সেটা দেখেছে বাংলা। এই মানুষটার কিন্তু সেই অর্থে সত্যিই কোনো পরিবার নেই। এই মানুষটাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আর একটা নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলা থেকে তৈরি হচ্ছে, এই ভাবনাটা কিন্তু মানুষের মধ্যে চলে এসছে। এবং এই যে মুখটা এসেছে, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, আর একটা মুখ যে অন্যায়ের সঙ্গে রয়েছে, অন্যায়কে বাঁচাবার চেষ্টা করছে, এই যে ডিফারেন্সটা মানুষের কাছে তৈরি হয়ে গেল না, এই জায়গায় যে ইম্প্যাক্টটা তৈরি হয়ে গেল না, সেটার কোনো উত্তর কিন্তু শাসক দলের কাছে থাকবে না। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি বলবো, যেটা আমি আগেও একটা প্রতিবেদনে বলেছিলাম হয়তো কিছুটা আপনাদের, যে দেখুন এতদিন বিজেপিতে সত্যি যে লড়াই করার মতো মুখ বলতে সবাই শুভেন্দুর দিকে ভরসা করছিলেন, কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর সুকান্তবাবু যেভাবে তার অধ্যাপক, তার ভদ্র, তার সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে এসে যে এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে হবে, যেভাবে তিনি তার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছেন, যেভাবে তিনি পুলিশের সামনে রুখে দাঁড়িয়েছেন,
সেই জায়গা থেকে মানুষ কিন্তু অত্যন্ত খুশি হয়েছে যে শুভেন্দুবাবুর সঙ্গে যোগ্য সঙ্গত করার মতো তারই মতো আরেকজন নেতা চলে এলেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার পর তিনি যেভাবে প্রথম সাংবাদিক বৈঠকেই চাঁচা ছোলা আক্রমণ করেছেন, তালপতার সেপাইকে বুঝিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কি রয়েছে, এই তৃণমূল পার্টিটা আসলে যাত্রাপার্টি, এই যে পজিটিভ টোনটা বেঁধে দিয়েছেন, অনেক 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 শক্তিশালী হয়ে গেল বিজেপি নেতৃত্ব। এবং সবথেকে বড় কথা, একদিকে পিসি ভাইপো কোম্পানি প্রাইভেট লিমিটেড যেটা বিজেপি প্রচার করছে, আর আরেকদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের সামনে মেন স্ট্রাইকার হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই যে ফোর্সটা হচ্ছে, এই যে ডিফারেন্সটা হচ্ছে, অত্যন্ত একটা শক্তিশালী নেতৃত্ব যেটা গোটা দলটাকে চার্জ আপ করবে, যেটা গোটা বঙ্গ সমাজের ভোটটাকে চার্জ আপ করবে। এবং এই এতখানি কঠিন শক্তিশালী নেতৃত্ব দেখে নিশ্চিতভাবে শাসক দল কিন্তু কুঁকড়ে যাবে। ফলে আজকের দিনটা বঙ্গ ইতিহাসে, বঙ্গ রাজনীতির ইতিহাসে একটা মোড় ঘোরানো দিন হিসেবে কার্যত চিহ্নিত হয়ে থাকলো। কি বলবেন আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বঙ্গ রাজনীতিতে পদার্পণ এবং এই গেরুয়া শিবিরের পথ ধরে তার রাজনীতির পথযাত্রা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।